আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে। আজকের ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, তোমরা এই অধ্যায়ের অনুশীলনে আসতে দেখতে পারবে সর্বপ্রথম কিন্তু শূন্যস্থান রয়েছে। তো ১ নম্বর শূন্যস্থানের বলছে স্থলজ উদ্ভিদের প্রচ্ছেদন ঘটে ড্যাশ দিয়ে। এখানে কিন্তু উত্তরটি হবে পাতা দিয়ে। শূন্যস্থানে বসবে পাতা। এবার ২ নম্বরে বলা হচ্ছে কোষ পর্দা এক ধরনের ড্যাশ পর্দা। তো শূন্যস্থানে বসবে কিন্তু অর্ধবেদ্য পর্দা। কোষ পর্দা এক ধরনের অর্ধবেদ্য পর্দা। এবার দেখো বহু নির্বাচনী প্রশ্ন। ১ নম্বরে বলা হচ্ছে উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কি বলে? উত্তরটি কিন্তু হবে এখানে গ নাম্বার প্রচ্ছেদন। উত্তরটি হবে গ নাম্বার প্রচ্ছেদন। এরপর ২ নম্বরে কি বলা হচ্ছে দেখো, ২ নম্বরে বলছে যে অভিস্রবণ প্রক্রিয়ায় নিচের কি কি হয়ে থাকে? উত্তরটি কিন্তু এখান থেকে হবে খ নাম্বার ২, অর্থাৎ ধ্রুব কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়। আচ্ছা, এরপর দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ পড়তে হবে। অনুচ্ছেদটি পড়ে ৩ এবং ৪ নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখো অনুচ্ছেদে বলছে কি যে ঘর সাজানোর জন্য আনোয়ারা কিছু রজনীগন্ধা ফুলদানিতে রাখলো। সন্ধ্যেবেলা সে লক্ষ্য করলো ফুলের সুবাসে সম্পূর্ণ ঘর ভরে গেছে। এই ঘটনার সঙ্গে তার বিজ্ঞান বইয়ে পঠিত একটি বিশেষ প্রক্রিয়ার মিল লক্ষ্য করলো। উদ্দীপকের বিশেষ প্রক্রিয়াটা কি? উত্তরটি হবে ক নাম্বার ব্যাপন। এবার দেখো ৪ নম্বরে বলা হচ্ছে কি যে দেখো যে উল্লেখিত প্রক্রিয়ায় কি কি হয়? উত্তরটি হবে এখানে ঘ নাম্বার ১, ২, ৩, অর্থাৎ জীবকোষে অক্সিজেন প্রবেশ করে, উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়, ৩ উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আচ্ছা, এরপর দেখো সৃজনশীল প্রশ্নগুলির উত্তর করতে হবে তোমাদেরকে। তো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা এখান থেকে একটু সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি পড়ে ফেলি, চলো। তো বলছে জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পর জারিফ লক্ষ্য করলো কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে পড়ে পানিতে ছড়িয়ে গেল। তো চলো আমরা ক খ গ খ ৪টি প্রশ্নের উত্তর একটু দেখে নিই। আচ্ছা, তো দেখো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে ১ নম্বর সৃজনশীল ক নম্বর প্রশ্ন বলছে ভেদ্য পর্দা কাকে বলে? উত্তর, যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয়েরই অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। এরপর খ নম্বর প্রশ্ন বলছে ইমাইবাইবিশন বলতে কি বোঝায়? উত্তর দেখো কলেরধর্মী পদার্থের নানা ধরনের তরল পদার্থ শোষণ করার প্রক্রিয়াই হলো ইমবাইবিশন। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলেরধর্মী পদার্থ বিদ্যমান, যথা স্টার্চ, সেলুলোজ ইত্যাদি। এসব পদার্থ তাদের কলেরধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। আচ্ছা, এরপর গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, গ নম্বর প্রশ্ন বলছে কোন প্রক্রিয়ায় জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো। উত্তর দেখো জারিফের বনের রং ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল। একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে। জারিফের বোন যখন রং তুলি দিয়ে কাজ করছিল তখন এক ফোঁটা রং পানিতে পড়লে রংটি ধীরে ধীরে গ্লাসের সমস্ত পানিতে ছড়িয়ে পড়ে। এ প্রক্রিয়াটির নাম ব্যাপন। কেননা ব্যাপন অর্থই ব্যাপিত হওয়া বা ছড়িয়ে পড়া। যেহেতু রঙের ফোঁটার ঘনত্ব পানির তুলনায় অধিক, তাই ঘনত্ব সর্বত্র সমান না হওয়া পর্যন্ত বিস্তার লাভ করতে থাকে। এভাবে যখন দ্রাবকের সর্বত্র পদার্থের ঘনত্ব এটি সমান হয়ে যায় তখনই ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি দেখো যে সুতরাং জারিফের বনের রং গ্লাসে ছড়িয়ে পড়ার একমাত্র কারণই হলো ব্যাপন। আচ্ছা, এবার ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ঘ নম্বর প্রশ্ন বলছে জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। জারিফের লক্ষ্য করা কিশমিশের ফুলে ওঠার কারণটি ছিল অভিস্রবণ প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় দ্রাবক কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে ব্যাপিত হয়। তো অভিস্রবণ প্রক্রিয়া উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ উদ্ভিদ মূল ও মূলরমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিশোষণ করে অভিস্রবণ প্রক্রিয়া না ঘটলে উদ্ভিদ পানি ও খনিজ লবণ শোষণ করতে পারবে না। আচ্ছা, এরপর বলছে দেখো
যে আর পানি ও খনিজ লবণ শোষণ করতে না পারলে উদ্ভিদের সকল শরীরবৃত্তীয় কার্যাবলী বন্ধ হয়ে যাবে। ফলে উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্ধনের জন্য প্রয়োজনীয় পানি ও খনিজ লবণের অভাব দেখা দেবে। এছাড়া পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া অভিস্রবণ প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত হয়, তাই প্রচ্ছদিনের হার নিয়ন্ত্রণের জন্য উদ্ভিদের অভিস্রবণ প্রয়োজন। সুতরাং উদ্ভিদ জীবনের সকল শরীরবৃত্তীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য এই প্রক্রিয়া গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এরপর দ্বিতীয় নাম্বার সৃজনশীলটি দেখার আগে আমরা এখান থেকে একটু উদ্দীপকটি দেখে ফেলি। দেখো উদ্দীপকে কি বলা হচ্ছে, যে বিদ্যালয় থেকে বাসায় ফিরে আদিবা লক্ষ্য করলো টবে থাকা গাছগুলো সব নেতিয়ে পড়েছে। বিকেলবেলা সে গাছগুলোতে পানি দিল। পরদিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে। তো চলো আমরা পুরো সৃজনশীলটির উত্তর একটু দেখে নেই। আচ্ছা দেখো, আচ্ছা তো দেখো ক নম্বর প্রশ্ন, ব্যাপন কাকে বলে? বলা হচ্ছে ব্যাপন কাকে বলে, উত্তরটি দেখো, একই তাপমাত্রা ও বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিক ঘন স্থান থেকে কম ঘন স্থানে সমভাবে ছড়িয়ে পড়া বা বিস্তার লাভ করার প্রক্রিয়াকে ব্যাপন বলে। প্রচ্ছেদন কেন নেসেসারি এভিল বলা হয়? উত্তর, প্রচ্ছেদন প্রক্রিয়ার উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে নিজেকে মুক্ত করে। এ প্রক্রিয়ায় যদি উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায় তবে উদ্ভিদেরও মৃত্যু হতে পারে। আর তাই আপাত দৃষ্টিতে প্রচ্ছেদনকে উদ্ভিদের জীবনে ক্ষতিকর প্রক্রিয়ায় বলেই মনে হয়। এজন্য প্রচ্ছেদনকে উদ্ভিদের জন্য একটি নেসেসারি এভিল বলা হয়। এরপর দেখো বলা হচ্ছে টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি? উত্তর, টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ হলো মাটিতে প্রয়োজনীয় পানি বা রসের অভাব। কেননা উদ্ভিদ মূল ও মূলরমের সাহায্যে মাটির কণার ফাঁক থেকে কৈশিক পানি শোষণ করে, এতে উদ্ভিদের দেহ সজীব হয়ে ওঠে। অন্যদিকে টবের গাছগুলো প্রচ্ছেদন প্রক্রিয়ায় দেহ থেকে পানি বাষ্পাকারে বেরিয়ে যায়, ফলে যে অনুপাতে পানি বেরিয়ে যায় সে অনুপাতে মূল ও মূলরমের সাহায্য প্রয়োজনীয় পানি শোষণ করে ঘাটতি পূরণ করতে পারেনি, এজন্য টবের গাছগুলো নেতিয়ে পড়েছে। এবার ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো পরবর্তীতে গাছগুলো কিভাবে সতেজতা ফিরে পেল? আচ্ছা তো দেখো উত্তরটি, পরবর্তীতে গাছগুলোর গোড়ার পানি দেওয়াতে সতেজতা ফিরে পেল। কেননা গাছটি টবে থাকায় প্রাকৃতিকভাবে মাটির কণা থেকে কৈশিক পানি প্রায় পায় না আর কি। কৃত্রিমভাবে টবের গাছে পানি না দিলে টবের গাছ পানি বা রসের অভাবে নেতিয়ে যাবে। কারণ প্রচ্ছেদন প্রক্রিয়ার একদিকে উদ্ভিদ দেহ থেকে বাষ্পাকারে পানি বেরিয়ে যায়, কিন্তু অভিস্রবণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় পানি শোষণ করতে না পারায় গাছ নেতিয়ে পড়ে। এই অবস্থা চলতে থাকলে একসময় টবের গাছ মারা যাবে। যখন আদিবা তার নেতিয়ে পড়া টবের গাছে পানি দিল, তখন টবের গাছটি অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে, এতে প্রচ্ছেদন প্রক্রিয়ার বেরিয়ে যাওয়া পানি ঘাটতি পূরণ হয় গাছগুলো সতেজতা ফিরে পেল। সুতরাং আলোচনা থেকে এটি প্রতীয়মান হয় যে প্রয়োজনীয় পানি বা রসের অভাব হলে উদ্ভিদ নেতিয়ে পড়ে, এবং যখনই প্রয়োজনীয় পানি বা রস পায় তখনই উদ্ভিদ আবার সতেজতা ফিরে পায়। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।